স্বাগত। প্রথমেই আমি আপনাদের কাছে একটা ডিসক্লেমার রাখি যে আমি যে ইনফরমেশনগুলো এখানে শেয়ার করি সেটা মূলত এডুকেশনাল পারপাস এবং সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওপেন সোর্স ইনফরমেশান নিউজ আউটলেটস থেকে পাওয়া। আজকে জিওপলিটিক্সের যে সবচেয়ে বড় ঘটনাটা এখন হচ্ছে সেই ঘটনাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা বোধহয় কেউ কেউ শুনে থাকতে পারেন যে ব্রিক্স সামিট হচ্ছে। ব্রিক্স হচ্ছে একটা মস্ত বড় সংগঠন এবং মূলত যে গ্লোবাল সাউথের অর্গানাইজেশনগুলো দেশগুলো নিয়ে একটা অর্গানাইজেশন। এই যে মিটিংটা হচ্ছে ব্রাজিলের একটা শহর রিও ডি জেনেরিও। এটা একটা সমুদ্র তীরবর্তী শহর। ব্রাজিল হচ্ছে মিটিং যখন ব্রাজিলের রাজধানী যদিও ব্রাসিলিয়া, কিন্তু বিভিন্ন মিটিং যখন হয় দেখা যায় বেশিরভাগ মিটিং এই রিও ডি জেনেরিওতে হয়, কারণ সমুদ্র তীরবর্তী একটা খুব সুন্দর এবং বড় শহর। তো এবং এইখানে বেশি হয়, এখানে সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো। তো এই মিটিংয়ে আমি এর আগে একটা এই নিয়ে ছোট ভিডিও করেছিলাম। এই মিটিংয়ে যে সমস্ত দেশ জয়েন করছে তার মধ্যে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা। এই 5টি দেশ মিলিয়েই মূলত ব্রিক্স, কিন্তু পরবর্তীকালে ব্রিক্সের মেম্বারশিপ অনেক এক্সটেনশন করা হয়েছে। তার মধ্যে আরও যারা মেম্বারশিপের মধ্যে এসেছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং ইউএই। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে গ্লোবাল সাউথের প্রায় 10টি দেশের লিডার অ্যাটেন্ড করেছে এবং তার সাথে অনেকেই আবার ইনভাইটি মেম্বার ছিল, তারাও অ্যাটেন্ড করেছে। তো একটা গ্রুপ ফটো দেখছিলাম, সেই গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়েছে এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে 10 জন লিডার দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে, যদিও সেখানে সেই লিডারদের মধ্যমণি হচ্ছেন নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সবচেয়ে বড় দেশ, যে দেশ থেকে সবচেয়ে বড় নেতা, যেখান থেকে 140 কোটির দেশ, যে দেশ থেকে উনি যে সেইখানে প্রতিনিধিত্ব করছেন। এবং এবারে তার একটা অতিরিক্ত সুবিধাও হয়েছে, কারণ সেটা হচ্ছে যে চায়নার যিনি প্রেসিডেন্ট শি জিনপিং তিনি আসেননি, তার বদলে চাইনিজ প্রধানমন্ত্রী এসছেন। এবং রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও আসেননি, তার জায়গায় ফরেন মিনিস্টার লাভরভ এসছেন। তো ফলে প্রধানমন্ত্রী মোদির প্রতি মিডিয়া আকর্ষণ একটু বেশিই ছিল স্বভাবতই, কারণ তিনি এখন সবচেয়ে টলেস্ট লিডার, এই সমস্ত দেশগুলোর মধ্যে অন্যতম টলেস্ট লিডার। এবং প্রথম দিন দেখা যাচ্ছে মিটিংটা হচ্ছে 7 এবং 8 জুলাই, বুঝতে পারছেন। তো এই যে 7 এবং 8 জুলাইটা হচ্ছে, এইটাতে নরেন্দ্র মোদী গতকাল পৌঁছে গেছেন এবং পৌঁছে যাওয়ার ফলে সেখানে তিনি ভারতীয় যে কমিউনিটি আছে, অর্থাৎ ভারতের অনেক মানুষ ওখানে ওই ব্রাজিলে বসবাস করে, তাদের যে সেই কমিউনিটি, তাদের সঙ্গে মিট করেছেন। তারও ফটো সোশ্যাল মিডিয়া তিনি পোস্ট করেছেন যে ওখানকার যে ইন্ডিয়ান কমিউনিটি তারা তার সঙ্গে মিট করেছেন। এরপরে তারপর দেখা যাচ্ছে তিনি এই মিটিংয়ের বাইরেও বিভিন্ন বাইল্যাটারাল মিটিং করছেন বিভিন্ন দেশের সঙ্গে। যেমন তিনি ব্রাজিলের সঙ্গে একটা তিনি বাইল্যাটারাল মিটিং করছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে, এবং মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের সাথে, কিউবা প্রেসিডেন্টের সাথেও কথা বলছেন, ভিয়েতনাম পিএমের সাথে কথা বলছেন। অর্থাৎ তিনি ওখানে মূল এক অন্যতম যে এই সমস্ত দেশগুলো তার যে নেতা হিসেবে সেখানে উনি কাজ করছেন। তো যাই হোক, এখানে যে মূল থিমটা ছিল, সেই থিমটা ছিল যে গ্লোবাল সাউথ, যেটা স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স, এইটা মূল থিম ছিল। এবং এর উপরে ব্রাজিলের যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লুলা তিনি হচ্ছে যে প্রথম ইনাগুরেশন ভাষণ দিয়েছেন যে মিটিংয়ে কী হবে। আপনারা হেডিংটা দেখে বুঝতে পারছেন যে ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স, যে গভর্নেন্স অর্থাৎ প্রশাসন হবে সব দেশেরই, সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে চলবে এবং ধারাবাহিকভাবে উন্নতির কথা ভাবে। এবং গ্লোবাল সাউথ কোঅপারেশনটা হবে, অর্থাৎ এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে একটা কোঅপারেশনটা হবে। এর বাইরেও যে আর্থিক বিষয়গুলো নিয়ে ভীষণভাবে আলোচনা হয়েছে, যে আগামী দিনে আর্থিক ব্যাপারগুলো কীভাবে হবে। তো আমি দেখছিলাম আমাদের নরেন্দ্র মোদীজি তিনি অনেকটা বক্তব্য রেখেছেন। তিনি যে বক্তব্য রেখেছেন প্লেনারি সেশনে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন তিনি প্রথম বলেছেন এমফ্যাসিস অন ইমপ্রুভিং ওন সিস্টেম, যে আরও অনেকটা লিখেছেন উনি
যে নিজস্ব সিস্টেমটাকে অনেক ইমপ্রুভ করতে হবে, যাতে নিজের দেশের ক্রেডিবিলিটিটা অন্য জায়গার দিকে বাড়ে, এবং যে রিফর্ম মাল্টিল্যাটারালিজম এটার উপরেই জোর দিয়েছেন, যে এক দেশের সঙ্গে আরেক দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেও একটা যে নিজেদের মধ্যে একটা রিফর্ম, একটা সংস্কার আনতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে স্পেসিফিক এক্সপেকটেশন অ্যান্ড অ্যাসপিরেশনস নেশনস অফ দ্য গ্লোবাল সাউথ, যে প্রত্যেকটা দেশ গ্লোবাল সাউথ, এই যে দক্ষিণ 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 গ্লোবের অর্থাৎ পৃথিবীর দক্ষিণার্ধের যে হচ্ছে কি যে দেশগুলো, সেই দেশগুলো তাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের একটা নির্দিষ্ট এক্সপেকটেশন আছে এবং নিজেদের একটা অ্যাসপিরেশনস আছে। সেই এক্সপেকটেশন এবং অ্যাসপিরেশনসগুলোকেও কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, এবং এগ্রিকালচার রিসার্চ প্ল্যাটফর্মটাকে তিনি অনেক বেশি গুরুত্ব দিতে বলেছেন। 3 নম্বরে বলেছেন যে গ্রেটার কোঅপারেশন ইন ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ যে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত যে মাটির নিচে যে সমস্ত মিনারেলস আছে, সেই খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থের এক দেশের সঙ্গে আরেক দেশের একটা গ্রেটার বড় যেন কোঅপারেশন হয়, অর্থাৎ লিথিয়াম হোক, সোনা হোক, ইউরেনিয়াম হোক, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মাটির নিচে যে সমস্ত মিনারেলস আছে, খনিজ সম্পদ আছে, সেগুলো ভীষণভাবে নিজেদের মধ্যে কোঅপারেশন করে ব্যবহার করা দরকার, এবং নিজেদের মধ্যে টেকনোলজি শেয়ারিংও খুব দরকার, কারণ টেকনোলজি আজকের দিনে মস্ত বড় একটা রোল প্লে করছে। 4 নম্বর তিনি বলছেন ওয়ার্ক টুয়ার্ডস রেসপন্সিবল এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে হয়েছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু অর্থাৎ ভুলভাবে ব্যবহার করা না হয়, এটা যেন কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহার করা হয় এবং দায়িত্বশীলভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা। অনেক সময় দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্নভাবে উল্টোপাল্টা ছবি করে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এক দেশের তথ্য অন্য দেশ চুরি করছে এবং বিভিন্নভাবে ব্যবহার করছে। এটা তিনি 4 নম্বর পয়েন্ট হিসেবে বলেছেন, এবং আরও অনেক কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে তিনি গ্লোবাল সাউথের যে ইম্পর্টেন্সটা, সেটাকে তিনি অনেক বেশি জোর দিয়ে বলেছেন। এবং আপনারা যদি পৃথিবীর ম্যাপটা পুরো দেখেন, বড় একটা ম্যাপ, এটা আমার সামনে আছে, আমি দেখছিলাম, গ্লোবাল সাউথ মানে দেখা যাচ্ছে উপরের দিকে এই যে মূলত যে আমেরিকা, কানাডা, ইউরোপ, এই সমস্ত যে উন্নত দেশগুলো, এই উন্নত দেশগুলো বাদ দিলে নিচের দিকের যে দেশগুলো মূলত এই দক্ষিণ আমেরিকা, তারপর হচ্ছে কি যে আফ্রিকার দেশগুলো, ভারতবর্ষ এবং তার আশপাশের যে দেশগুলো, এই দেশগুলোর সঙ্গে ওই উত্তরের পৃথিবীর যে উত্তরের দেশগুলোর সঙ্গে একটা মস্ত বড় জীবনযাত্রার মান, আর্থিক জীবনযাত্রার মান, আর্থিক হচ্ছে কি যে তার একটা মস্ত বড় হয়েছে, কি বলে, তফাৎ আছে। সেটা কারণ হচ্ছে যে এই সমস্ত উন্নত দেশগুলোর দীর্ঘদিনের এক্সপ্লয়টেশন, সেইটাই এই কারণের জন্য মূলত এই দেশগুলোর মধ্যে এখনও পর্যন্ত অনেক বেশি স্থিতি খারাপ। এবং এই সব যে মিটিংটা হয়েছে, মিটিংটায় আগামী দিন পর্যন্ত, আগামীকাল পর্যন্ত আরও অনেক বিষয় নিয়ে নিশ্চয়ই এটা আলোচনা হবে, এবং সেটা তো এখানে আরও অনেক কিছু বিষয় বেরোবে। এবং এই যে গ্লোবাল সাউথ কনসেপ্ট, এই কনসেপ্টটা ভীষণভাবে এবারে মিটিংয়ে ঠাঁই পেয়েছে, এবং প্রথমে অনেকে ভেবেছিল যে ব্রিক্সের এই মিটিংটা বোধহয় খুব একটা কিছু কার্যকরী হবে না, মূলত যেহেতু চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট আসছেন না, হয়তো হবে না। কিন্তু দেখা যাচ্ছে না, এই যে অন্যান্য দেশগুলি যারা এখানে সাহায্য রয়েছে, মূলত তাদের হচ্ছে কি যে উপস্থিতি এই মিটিংয়ের এবং এই ফোরামটার গুরুত্বটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এবং মালয়েশিয়াকে শোনা যাচ্ছে এই ফোরামের মধ্যে নিয়ে আসা হবে, এবং এই ফোরামের মধ্যে মালয়েশিয়া এসে গেলে আরেকটা মস্ত বড় যোগ হয়ে যাবে। এর বাইরে শোনা যাচ্ছে গ্লোবাল সাউথে এই যে দক্ষিণ যে পৃথিবীর যে দক্ষিণ দিকের যে দেশগুলি, সেই দেশগুলি প্রায় অনেকেই এইটার সঙ্গে যোগ হতে চাইছে এবং এই ফোরামে একটা মেম্বারশিপ হতে চাইছে। শোনা যাচ্ছে প্রায় 32টা দেশ এই ফোরামের মেম্বারশিপ হওয়ার জন্যে দরখাস্ত করেছে, এবং তারা চায় এই ব্রিক্স ফোরামের সঙ্গে যুক্ত হতে, এবং তাদের দেশকেও এই ফোরামের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো যাতে তারা পায়, বা এই ফোরামের সঙ্গে তারা যাতে তাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করতে পারে, সেইটা নিয়ে তারা এটাতে উৎসাহ দেখিয়েছে। তো এই সামিটে যে ভারতের উপস্থিতি,
সেই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শোনা যাচ্ছে যে এরপরে আমেরিকার যে রিজার্ভ কারেন্সি ডলার, অর্থাৎ জানেন যে একটা দেশ যদি একটা দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, সেই দেশটা একটা প্রথম হচ্ছে আপনাকে ডলার কিনতে হবে এবং তারপরে ডলার দিয়ে বিক্রি করতে হবে এবং ডলার দিয়ে কিনতে হবে। তো ডলার রিজার্ভ কারেন্সি হিসাবে আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। আগে ছিল পাউন্ড স্টার্লিং, পরে সেটা ডলারে পরিবর্তিত হয়ে যায়। এখন যার জন্য আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপরে স্যাংশন লাগায়। স্যাংশন লাগানো মানে কি, আমরা তোমাকে ডলার বিক্রি করবো না আর ডলারের দেবো না। ডলার তো আপনি আমাদের যেমন ভারতের রুপিয়া টাকা দিয়ে তো ডলার কিনতে পারবেন না, একটা বিনিময়ের মাধ্যমে আপনাকে ডলার নিতে হবে। হ্যাঁ, তো ফলে সেই ডলারের স্যাংশনের জন্য বহু দেশের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার হয়। যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়ে দিয়েছে। তো ফলে এই যে একটা দেশ আর একটা দেশের সঙ্গে তাদের লোকাল কারেন্সিতে যে ব্যবসাটা করবে সেইটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে এবং যেটাকে আক্ষরিক অর্থে বলা হচ্ছে ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে বাদ দিয়ে আগামী দিনে কীভাবে ব্যবসা করা যায়। এবং এই যে ব্রিক্স কারেন্সি একটা তৈরি করা যায়, যদি সেই ব্রিক্স কারেন্সি তৈরি হলে কীভাবে সেইটাকে দিয়ে আগামী দিনে নিজেদের এক দেশ আরেক দেশের সঙ্গে এই যে গ্লোবাল সাউথের যে দেশ ভাগ করে দেয়, অর্থাৎ গ্লোবাল সাউথের যে দেশগুলো খুব অনুন্নত দেশ এবং যে দেশে প্রচুর সমস্যা, সেই দেশগুলো একটার সঙ্গে কোঅপারেশন করে বিভিন্ন যে আজকের দিনে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিসার্চ, এগ্রিকালচার, ইকুইপমেন্টস, মেডিসিন, ফার্মা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন এবং একটা দেশের উন্নতির জন্য প্রয়োজন, সেইগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এবং ভারতের সঙ্গে পাকিস্তানের যে অপারেশন সিন্ধু যুদ্ধের পর পৃথিবীর বুকে ভারতের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে, কারণ এখন বিভিন্ন দেশ ভারতের কাছ থেকে ভারতের যে তৈরি করা যুদ্ধাস্ত্র তেজস এবং অন্যান্য যে আকাশ মিসাইল যে সেগুলো প্রোডাকশান, এই সমস্ত জিনিসগুলো সবাই কিনতে চাইছে। তো ভারতের গুরুত্ব এখন এই মুহূর্তে পৃথিবীর বুকে অনেক বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এই যে উদ্যোগটা, ব্রিক্সের এই উদ্যোগে আমেরিকা তো একটু রুষ্ট হবেই, কিন্তু কিছু করণীয় নেই। কারণ এই যে গ্লোবাল সাউথের দেশগুলো যদি নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতাকে উন্নতি করতে চায়, সেটা একটা খুব ভালো দিক আগামী দিনে যাবে। আগামী 8 তারিখেও এর যে মিটিংটা হবে, সেই মিটিংটাতে আরও কী কী বিষয় দাঁড়ায় সেগুলো আগামী দিনে আমরা জানতে পারবো। আমি এই মিটিংয়ের যে বিভিন্ন তথ্যগুলো সেগুলো আমি আবার খোঁজখবর রাখবো এবং আপনাদের কাছে এইটা আগামী দিনে নিশ্চয়ই পৌঁছে থাকবো। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।